শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধে আইনি প্রক্রিয়ায় বিচার নিশ্চিত করবে ট্রাইব্যুনাল। রাজসাক্ষী সাবেক আইজিপি মামুন সহ সাক্ষ্য দেবেন জুলাই আহতরা। অভ্যুত্থানের বর্ষপূর্তিতে শাহবাগে ছাত্রদলের সমাবেশে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। ইশতেহার ঘোষণায় বিকেলে শহীদ মিনারে এনসিপির সমাবেশ। ভয়াবহ বিমান দুর্ঘটনায় 12 দিন পর খুলেছে উত্তরার মাইলস্টোন স্কুল। স্মরণ সভায় অভিভাবক শিক্ষার্থীরা মঙ্গলবার থেকে ক্লাস শুরু। ভারী বৃষ্টিতে খুঁটি উপড়ে ঢাকা রংপুর মহাসড়কে বগুড়ায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত। ফুলতলায় মাটির দেয়াল ধসে একজনের মৃত্যু। মার্কিন শুল্ক চাপে পোশাকের ক্রয়াদেশ চীন থেকে সরে আসছে বাংলাদেশে। সুযোগ কাজে লাগাতে নীতি সহায়তা চান ব্যবসায়ীরা। শিরোনাম শুনছিলেন, স্বাগত এখন ঢাকায়। আপনাদের সাথে আছি তানজিম শাফিন। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিচারের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। মামলায় রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আনা হয়েছে ট্রাইব্যুনালে। সাক্ষ্য দেবেন জুলাই আহতরাও। এ নিয়ে আরও জানাতে সরাসরি চলে যাব সেখানে। আমি সরকারের কাছে অফিসার চাই, জনগণের কাছে অফিসার চাই। আমার সন্তানকে মারছে, আমাদের মায়ের বুক খালি করছে, যে কালি করছে তার বিচার করুক আল্লাহ। কতটা তুমি হারালে বন্ধু, কেঁদেছে অন্তর, জানো না তুমি হারাবার ব্যথা, জানে পলাশির প্রান্ত। হারিয়ে গেছে যেখানে মায়ে সোনার নলখানি, গোলা ভরা ক্ষেতের ফসল সাজানো ফুলদানি। এ হারানোর বেদনা তুমি রেখো অন্তরে, দেখবে তোমার দুঃখ লুকাবে পলাশির প্রান্তরে। বাংলাদেশের বুকের উপর চেপে বসা 36 দিনের এই ভারই আমরা নিতে পারছি না। একবার ভাব চলেন 16 বছরে কত বড় ভার হয়ে এটা আমাদের বুকের উপর বসেছিল। এই ভারই আমাদের শক্তি দিক সংস্কার করে নতুন বাংলাদেশ গড়ার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হয়েছিলাম সরাসরি। নির্মম নিষ্ঠুরভাবে বিচার করতে চাই না, আইনি প্রক্রিয়ায় জুলাই আগস্টের হত্যাকাণ্ড সহ দীর্ঘ 15 বছরের গুম খুনের বিচার শেষ করবে ট্রাইব্যুনাল, এমন মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালের সূচনা বক্তব্যে অ্যাটর্নি জেনারেল বলেন, কোনো ব্যক্তির বিরুদ্ধে ক্ষোভ নেই, অপরাধের বিরুদ্ধে এসেছে। বাংলাদেশে এমনভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে যাতে ভবিষ্যতে আর কোনো খুনের রাজনীতি প্রতিষ্ঠিত না হয়। আমাদের এখানে ব্যক্তিগত কোনো আক্রোশ নাই, কারোর বিরুদ্ধে কোনো ব্যক্তির বিরুদ্ধে আমাদের কোনো ক্ষোভ নাই। আমরা অপরাধের বিচারের জন্য আপনাদের কাছে এসেছি। আমরা এতটুকু বলতে চাই, আমরা ন্যায় বিচার চাই, বাংলাদেশের মানুষের স্বপ্নের বিচার চাই, বাংলাদেশের মানুষের স্বপ্নের বাংলাদেশ চাই। যে বাংলাদেশ যদি আমরা গড়তে ব্যর্থ হই, তাহলে কবি হেলাল হাফিজের ভাষায় আমরা উত্তর পুরুষের ভীরু কাপুরুষের উপমা হয়ে থাকব। আমরা এই প্রজন্ম সেটা চাই না। আমরা চাই না বলেই আবু সাইদ মুগ্ধের রক্তের শপথ নিয়ে আমরা আপনাদের সামনে এসেছি। আমরা বলতে এসেছি, নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণায় বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি। এনসিপির সমাবেশের খবর জানাতে সেখানে আছেন সহকর্মী জাওয়াদ মাহমুদ, যুক্ত হব তার সাথে। জাওয়াদ, সমাবেশের কি প্রস্তুতি দেখছেন শহীদ মিনারে? আইন শৃঙ্খলার বাহিনীর অবস্থান কেমন জানাবেন?
শাফিন, সমাবেশ যদিও বিকাল 4টা নাগাদ তারা শুরু হবে, বিকাল 3টা নাগাদই, কিন্তু ইশতেহার ঘোষণার কথা তারা বলেছে। আনুষ্ঠানিকভাবে তারা 4টা ইশতেহার ঘোষণা করবেন নতুন বাংলাদেশের, এবং সেই লক্ষ্যে আমরা দেখছি যে শহীদ মিনার প্রাঙ্গণে সকল ধরনের প্রস্তুতি ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। এখানে যে অর্থাৎ শহীদ মিনারের যে বেদি, সেই বেদিতেই মঞ্চ তৈরি করা হয়েছে, অর্থাৎ মঞ্চ বলতে যেখানে কথা বলবেন নেতারা, পোডিয়াম, সেটি বসানো হয়েছে। আমরা দেখেছি যে প্রজেক্টর বসানো হয়েছে, বড় স্ক্রিন লাগানো হয়েছে যেখানে বিভিন্ন তথ্যচিত্র দেখানো হবে। এছাড়া যে শব্দযন্ত্র, সেগুলো আমরা দেখেছি বারবার পরীক্ষা করা হচ্ছে, সেগুলো পুরোপুরি কাজ সম্পন্ন হয়ে গেছে। এবং এখন পর্যন্ত যদিও সেভাবে এনসিপির কর্মী সমর্থক বা নেতাদের উপস্থিতি আমরা দেখিনি, কিন্তু আমরা কয়েকজনকে যেটি খুবই অল্প কিছু সংখ্যক নেতাকর্মীরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি, যেহেতু এটি বিকাল নাগাদ শুরু হবে। এবং এই যারা এখন এসেছেন তারা বলছেন যে দুপুরের পর, অর্থাৎ 12টা 1টার পর থেকে এই নেতাকর্মীরা আসবেন, এবং তারা প্রত্যাশা করছেন যে পুরো এই শহীদ মিনার প্রাঙ্গণ লোকারণ্য হবে, অর্থাৎ এনসিপি কর্মী সমর্থকদের ভরে যাবেন। আরেকটি বিষয় আপনি যেটা জানতে চেয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনী, এখানে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর একটি কঠোর নিরাপত্তা আমরা দেখেছি। কিছুক্ষণ আগেই আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, অর্থাৎ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে এসে পরিদর্শন করে গিয়েছেন। তারা এখানে এসে যারা এই এনসিপির কর্মী সমর্থক আছে তাদের সাথে কথা বলেছেন, তারা নিজেরা কথা বলেছেন যে এখানের যে সার্বিক পরিস্থিতি সেটি পর্যবেক্ষণ করে গিয়েছেন। এবং এখানে তাদের সাথে আমরা যেটি কথা বলে জানতে পেরেছি, তারা বলছেন যে কয়েক স্তরের নিরাপত্তা বলয় মূলত এখানে তৈরি করা রয়েছে। যেমন পোশাকের শৃঙ্খলা বাহিনী যেমন রয়েছে, তেমনি যারা সিভিল ড্রেসের যে শৃঙ্খলা বাহিনী, ডিবি, এসবি, তারাও এখানে কাজ করবেন। এবং বলছেন যেহেতু আজকে কিন্তু একই সময় শাহবাগে ছাত্রদলের আরেকটি সমাবেশ রয়েছে, সেটি ঘিরে এক ধরনের আমরা যারা এখানে সমর্থক আছেন তারা বলছেন যে সেটি নিয়ে যেহেতু পাশাপাশি দুটি বড় সমাবেশ হচ্ছে, কোনো ধরনের যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই বিষয়ে এই এনসিপির কর্মী সমর্থকরা যেমন সচেতন থাকবেন বা সচেষ্ট আছেন, আইনশৃঙ্খলা বাহিনীর পর্যবেক্ষণে এই বিষয়টি রয়েছে এবং তারা সেই বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখছেন, যেহেতু পাশাপাশি জায়গায় দুটি বড় সমাবেশ হচ্ছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং সকল ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য যে প্রস্তুতি নেওয়া প্রয়োজন সেটি ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী নিয়েছে। এবং শহীদ মিনার প্রাঙ্গণে আমরা যেটি বলছিলাম যে যদিও সেভাবে এখন পর্যন্ত কর্মী সমর্থকদের উপস্থিতি আমরা লক্ষ্য করিনি, এবং এখান থেকে যারা কর্মী সমর্থক এসেছেন তারা মনে করছেন যে এই যে নতুন বাংলাদেশের ইশতেহার কথা বলা হচ্ছে, সেখান থেকে একটি উদার গণতান্ত্রিক বাংলাদেশ প্রক্রিয়া করার জন্য, এবং এই যে এনসিপি শুরু থেকেই বলে আসছিল যে ৭২-এর সংবিধান একটি অগণতান্ত্রিক সংবিধান, যেই সংবিধানের মধ্যে ফেসিবাদের উত্থান হয়েছে, সেই ফেসিবাদের বিলোপ এবং সংবিধান বিলোপ করে নতুন একটি সংবিধান প্রণয়নের কথা এখান থেকে আবার নতুন করে উত্থাপিত হবে, সেটি তারা প্রত্যাশা করছেন বা এনসিপির কর্মী সমর্থক যারা এখানে এসেছেন এখন পর্যন্ত তারা মনে করছেন। এই ছিল এখন পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এনসিপির নতুন বাংলাদেশের যে ইশতেহার ঘোষণার সমাবেশ তার সব শেষ। শাফিন। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপির সমাবেশের প্রস্তুতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। এদিকে জুলাই গণঅভ্যুত্থানের শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তিতে ছাত্র সমাবেশ করছে ছাত্রদল। এ বিষয়ে আরও জানাতে শাহবাগ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সিফাত শাহরিয়ার। সিফাত, সমাবেশটি শুরু হয়েছে কিনা জানাবেন আমাদেরকে। সমাবেশ শুরু হয়নি শাফিন, জানেন এটি ৩টার দিকে শুরু হবে এবং আজকের এখানে যে ছাত্র সমাবেশ ছাত্র দলের যে আয়োজন, ইতিমধ্যে আরও 2 থেকে 3 ঘন্টা বাকি। আমরা যেটি দেখছি ইতিমধ্যে যে এই প্রাঙ্গণটি রয়েছে, অর্থাৎ এই শাহবাগ যে মোড়টি রয়েছে সেখানে কিন্তু বিভিন্ন ইউনিটের ছাত্র দলের নেতাকর্মীরা এসে এখানে জড়ো হয়েছেন, এবং আমরা যেটি দেখছি মঞ্চে এখন পর্যন্ত কেন্দ্রীয় ছাত্র দলের কোনো নেতা কিংবা বিএনপির কোনো নেতা এখন পর্যন্ত আসেনি। যারা বিভিন্ন ইউনিটের থেকে এসেছে তারা এখানে এসে যেটি বলে ছবি তুলছে, স্মৃতি ধারণ করছেন এখানে। এবং জুলাই আগস্টের যে ঐতিহাসিক গণ অভ্যুত্থান তার বর্ষপূর্তিতেই আজকে ছাত্র দলের যে আয়োজন, মাসব্যাপী নানা আয়োজন ছিল, সেক্ষেত্রে আজকের এই 3 আগস্ট যাদের ঐতিহাসিক এই সোহরাওয়ার্দী উদ্যানের পরে আমরা যেটি দেখেছি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ছাত্র জনতার পক্ষ থেকে এক দফা দাবি দেওয়া হয়, এবং এখান থেকে 3 আগস্ট ঠিক 1 বছর আগে শাফিন জানেন শেখ হাসিনার পদত্যাগের এক দফার দাবিতে এখানে সকলে এসে ছাত্র জনতা এসে যুক্ত হয়। আজকে সেখানে এনসিপিও সমাবেশ করছে জানেন, এবং প্রথমত এই কেন্দ্রীয় শহীদ মিনারেই সমাবেশটি করার কথা ছিল ছাত্র দলের, পরবর্তীতে এনসিপির অনুরোধে সেখান থেকে সরে এসে তারা এই শাহবাগ মোড়েই তাদের যে সমাবেশ সেটি করছে। আজকের এই সমাবেশকে ঘিরে আশপাশে দেখতে পাবেন যে কোনো ব্যানার, ফেস্টুন
সে অর্থে কিন্তু নেই, শুধুমাত্র দলীয় এবং জাতীয় পতাকা দেখা যাচ্ছে। এই যে দলীয় এবং জাতীয় পতাকার বাইরে কোনো ব্যানার ফেস্টুন দেখা যাচ্ছে না, এবং এটি কিন্তু একটা দলীয় নির্দেশনা ছিল কেন্দ্রীয় ছাত্রদল থেকেই সকলের উদ্দেশ্যে, সকল ইউনিটের উদ্দেশ্যে 6টি নির্দেশনা দিয়েছিল ছাত্রদল। সেক্ষেত্রে এটি একটি নির্দেশনা ছিল যে কোনো ধরনের ব্যানার ফেস্টুন প্ল্যাকার্ড নিয়ে আসা যাবে না, এবং 2 নম্বর যে নির্দেশনা ছিল যে সমাবেশের শুরু থেকে শেষ পর্যন্ত যে ইউনিটগুলোকে যেসব জায়গায় তারা দিয়েছে, অর্থাৎ তারা একটি রোড ম্যাপ করে দিয়েছে, সেখানে নির্দিষ্ট স্থানে অবস্থান করতে হবে, এবং যে ইউনিটে যেখানে অবস্থান করবে সেখানে যে ময়লা তৈরি হবে সেটি যাতে পরিষ্কার করা হয়। এবং বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে যেহেতু এনসিপির আরেকটা প্রোগ্রাম হচ্ছে, এবং সেই সাথে আজকে সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে আরেকটি ফেস্ট চলছে, তো সেক্ষেত্রে সব মিলিয়ে যাতে ভেতরে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কিংবা যানজটের সৃষ্টি না হয়, তার জন্য শাফিন এই 6টি নির্দেশনার মধ্যে আরেকটি ছিল যে কোনো ইউনিটের গাড়ি বহর যাতে ভেতরে প্রবেশ না করে। এবং আমরা দেখেছি যে শাহবাগ থেকে টিএসসি মুখী যে পথটি রয়েছে সে পথটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, এবং সেক্ষেত্রে শুধুমাত্র রিক্সা, বড় যানবাহন সেটি চলছে না, পায়ে হেঁটে চলাচলের একটি সুযোগ রয়েছে। এবং এতে করে আজকের এই যে 2টি সমাবেশকে ঘিরে আসলে এই শাহবাগ এবং এর আশপাশের এলাকা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকায় ইতিমধ্যে যান চলাচলের গতি কিন্তু ধীর গতিতে পরিণত হয়েছে। আমরা 2-1টি রিক্সা দেখতে পাচ্ছি, যেহেতু ঠিক পেছনে, অর্থাৎ যে বারডেম এবং যেটি বাংলাদেশ পিজি হসপিটাল যেটিকে বলে, তার মাঝামাঝি জায়গাটি সেটি ব্লক করে আসলে যেহেতু মঞ্চ তৈরি করা হয়েছে, সেক্ষেত্রে সে পাশ থেকে ইন্টারকন্টিনেন্টাল হয়ে শাহবাগের দিকে আসার আসলে কোনো পথ নেই। কাটাবন এবং মৎস্য ভবনের যে রোডটি সেটিও বড় যান চলাচল করছে না, শুধুমাত্র অ্যাম্বুলেন্স এবং জরুরি সেবার জন্য যে গাড়িগুলো সেগুলো চলাচল করছে, রিক্সা চলাচল করছে। তো শাফিন, এ ছিল ছাত্রদলের ছাত্র সমাবেশ নিয়ে শাহবাগ থেকে আমার কাছে সবশেষ। গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে শাহবাগে সমাবেশ করছে ছাত্রদল, এ নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী সিফাত শাহরিয়ার। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ, ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিচারের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এ নিয়ে কথা বলছেন অ্যাটর্নি জেনারেল, আমরা সরাসরি যাব সেখানে। আমাদের রাষ্ট্রপক্ষ থেকে সর্বোচ্চ শাস্তি আইনে যেটা আছে সেটা চাইবো, সেটাই আমাদের প্রত্যাশা বলেছি। এই রাষ্ট্র অলিভার ক্রমওয়েলের মৃত্যুদণ্ডের মতো অত নির্মম মৃত্যুদণ্ড দেবে না। এই রাষ্ট্র একটি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, ন্যায় বিচার নিশ্চিত করবে। যদি ন্যায় বিচারের প্রক্রিয়ায় আমরা কোনো পথ হারাই, তাহলে জুলাই বিপ্লব বিফলে যাবে। সবাইকে ধন্যবাদ। আমরা ন্যায় বিচারের পথে যত বাধার প্রাচীর আসুক না কেন, সমস্ত বাধার ব্যারিকেড আমরা ভেঙে ন্যায় বিচারের পথ ধরে এগিয়ে যাব। এইটা আইনি প্রক্রিয়ায় যা যা পদক্ষেপ নেওয়া দরকার সমস্ত পদক্ষেপ নিয়েই এই বিচার এগিয়ে যাচ্ছে। একটা বিষয় আমরা দেখছি যে স্যার কথাবার্তার মধ্যে যারা দায়িত্বশীল তাদের কথাবার্তার মধ্যে এখানে যে ইন্টারন্যাশনালি তাকে ফিরিয়ে আনার জন্য বিভিন্ন জায়গায় আবেদন করা হয়েছে, আবার এখন মন্ত্রীদের অনেকেই বলছেন যে শেখ হাসিনা যেন কোনোভাবেই দেশে ফিরতে না পারে, এরকম বক্তব্য দেওয়া হচ্ছে। এইটা আমার রেকর্ডে নাই, আমাদের মধ্যেও নাই, আমার প্রসিকিউশনের ম্যাটেরিয়ালের মধ্যেও নাই, বিচার প্রক্রিয়ার মধ্যে এ ধরনের কোনো কথা আসার সুযোগও নাই। আমরা এগুলোকে কগনাইজেন্সেই নেই না এবং নেব না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের বিচার শুরুর বিষয়ে কথা বলছিলেন অ্যাটর্নি জেনারেল, আমরা সরাসরি যুক্ত হয়ে শুনছিলাম। এদিকে বিমান দুর্ঘটনার 12 দিন পর সীমিতভাবে খুলেছে মাইলস্টোন স্কুল। নিহতদের স্মরণ সভায় যোগ দেন অভিভাবক ও শিক্ষার্থীরা, তবে শুরুর দিনে একাডেমিক কার্যক্রম, ক্লাস হচ্ছে না। মঙ্গলবার থেকেই শুরু হবে ক্লাস। এ নিয়ে বিস্তারিত জানতে মাইলস্টোন স্কুল থেকে যুক্ত হয়েছেন জাহিদ হাসান। জাহিদ, জানাবেন আজকের কি পরিস্থিতি? অভিভাবক এবং শিক্ষার্থীরা একটি ট্রমাটিক ঘটনার ভিতর দিয়ে গিয়েছেন, তাদের যে ক্লাস বা একাডেমিক কার্যক্রম শুরুর বিষয়ে কর্তৃপক্ষ কি সিদ্ধান্ত নিয়েছে?
মাইলস্টোন স্কুলের যে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে, একটি বিমান আছড়ে পড়েছিল 21 জুলাই। সেই ঘটনায় 27 জন শিক্ষার্থী, 2 জন শিক্ষক এবং অভিভাবক 3 জন এবং একজন কর্মচারী মারা গেছে মাইলস্টোন স্কুলের। মোট 33 জন মৃত্যুর খবর আজকে আনুষ্ঠানিকভাবে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে। আজকে মূলত স্কুলে তাদের যারা নিহত হয়েছেন তাদের স্মরণে স্মরণ সভা এবং যারা আহত হয়েছেন তাদের সুস্থতার জন্য দোয়া মিলাদ ছিল। এই অনুষ্ঠানে শিক্ষার্থীরা এসেছেন, অভিভাবকরা এসেছেন, শিক্ষকরা এসেছেন এবং সেখানে এই শিক্ষা প্রতিষ্ঠানের যে প্রিন্সিপাল অধ্যক্ষ জিয়াউল আলম তিনি কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে। তিনি বলেছেন যে আগামী মঙ্গলবার থেকে তারা ক্লাসরুমে ফিরে যেতে চান এবং অভিভাবকরা ইতিমধ্যে বলছেন যে তারা পরিস্থিতি যতটা দ্রুত স্বাভাবিক করা যায়, শিক্ষার্থীদের যাতে পড়ালেখা বিঘ্ন না ঘটে এবং যে দুর্ঘটনা ঘটেছে সেই যে আতঙ্ক, সেই যে দুঃসহ স্মৃতি সেটি তাড়া করে এখনও শিক্ষার্থীদের ভেতরে সেই ভয়, সেই শঙ্কা রয়েছে, সেটি দূর করার জন্য এখানে কাউন্সেলিং করা হয়েছে, অর্থাৎ পরামর্শ কেন্দ্র খোলা হয়েছে। যাদেরকে এখনও মানসিকভাবে যারা বিপর্যস্ত রয়েছেন, ওই ঘটনা থেকে যারা বের হতে পারছেন না, নানান রকম জটিলতার মধ্যে রয়েছেন। বেশ কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলেছি, তারা কয়েকজন বলেছেন যে ওই ঘটনার পরে তাদের অনেকের মাথা ব্যথা করে, তারা অনেকে এই ঘটনা এখনও ভুলতে পারেন না। তারা যখন তাদের স্কুলের এই ক্যাম্পাস দিয়ে হাঁটেন তখন এই হায়দার আলী ভবনের দিকে তাকালে তাদের সেই স্মৃতির কথা মনে পড়ে। তাদের যে ছোট ভাই বা তাদের সহপাঠী, তাদের বন্ধু যারা মারা গেছেন, তাদের সেই খারাপ সময়গুলোর কথা তাদের ভেতরে এখনও মনে পড়ে। সেই বিষয়গুলো থেকে স্কুল কর্তৃপক্ষ বের হওয়ার জন্য মূলত আজকে এই মিলাদ মাহফিলের আয়োজন করেছে। একই সঙ্গে ক্যাম্পাসের শিক্ষার্থীরা এবং অভিভাবকরা যাতে স্বাভাবিকভাবে তারা ঘোরাফেরা করেন এবং অবস্থান করেন, যাতে একটু তাদের কিছুটা হলেও সেই দুর্ঘটনা থেকে এবং সেই ভয়াবহ দুঃস্মৃতি থেকে তারা কিছুটা সরে আসতে পারেন এবং মানসিকভাবে তারা কিছুটা সহজ হতে পারেন এবং আগামী দিনে যাতে তাদের স্বাভাবিক যে কার্যক্রম, শিক্ষা কার্যক্রম, একাডেমিক যে কার্যক্রম এবং এই স্কুলের যে এবং কলেজের যে একাডেমিক এবং প্রশাসনিক যে কার্যক্রম সেটি শুরু করার জন্য ইতিমধ্যেই কর্তৃপক্ষ তাদের সকল প্রস্তুতি নিয়েছেন এবং স্কুল কর্তৃপক্ষ থেকে বলেছেন যে 21শে জুলাই যে দুর্ঘটনাটি ঘটে গেছে তারপরে সবার সহযোগিতায় অল্প সময়ের মধ্যেই তারা এই খারাপ একটি ঘটনা তারা কাটিয়ে উঠতে পেরেছেন অভিভাবকদের সঙ্গে নিয়ে এবং শিক্ষার্থীদের সহযোগিতার মাধ্যমে, গণমাধ্যমের সহযোগিতার মাধ্যমে। সেই দিক থেকে তারা বলছেন যে যেহেতু যারা এখন ক্লাস 9 অথবা 10-এ পড়েন তাদের সামনে পরীক্ষা রয়েছে, এ কারণে তাদেরকে দ্রুত ক্যাম্পাসে ফিরিয়ে আনা দরকার। একই সঙ্গে শিক্ষার্থীদের যাতে পরীক্ষা এবং ক্লাসগুলো ঠিকঠাক মতো চলতে পারে সেক্ষেত্রে তারা বিবেচনা করেই দ্রুত সময়ের মধ্যেই ক্লাসরুমে তারা ফিরতে চাচ্ছেন। এ কারণে আজকে মূলত শিক্ষার্থী এবং অভিভাবকদের কর্তৃপক্ষ ডেকেছেন এবং স্মরণ সভা এবং মিলাদ মাহফিলের মধ্য দিয়ে মূলত আনুষ্ঠানিকভাবে সেই শোককে কাটিয়ে কিছুটা স্বাভাবিক পরিস্থিতিতে আসার জন্য কর্তৃপক্ষ চেষ্টা করছেন। শাফিন। মাইলস্টোন স্কুল থেকে যুক্ত হয়েছিলেন জাহিদ হাসান। মধ্য জুলাইয়ে ক্যাম্পাসগুলোয় সাধারণ শিক্ষার্থীদের উপর বর্বরোচিত হামলা চালায় নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা। চাকরিতে কোটা বিলোপের দাবিতে করা আন্দোলনে আক্রমণ ও প্রশাসনের সাঁড়াশি অভিযানে শিক্ষার্থীরা অবরুদ্ধ হয়ে পড়লে তাদের উদ্ধারে এগিয়ে আসে ছাত্রদল ও ছাত্র শিবির। হামলার আক্রমণে আন্দোলনের ভবিষ্যৎ নিয়ে যখন সংশয় তৈরি হয় তখনই অন্তরাল থেকে প্রকাশ্যে এসে জুলাই অভ্যুত্থানের চালকের ভূমিকায় চলে আসে ছাত্র সংগঠনগুলো। বিস্তারিত জাওয়াদ মাহমুদের প্রতিবেদনে। চব্বিশের জুলাইয়ের শুরুতে সরকারি চাকুরিতে কোটা প্রথার বিরুদ্ধে আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়তে থাকে। আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণের এক পর্যায়ে শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ সশস্ত্র হামলা চালায়। 15 জুলাই দিনভর ছাত্রলীগ যুবলীগের আক্রমণ ও প্রশাসনের সাঁড়াশি অভিযানের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা পিছিয়ে যায়। এমন অবস্থায় আন্দোলনের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয় সংশয়। কিন্তু সন্ধ্যা গড়াতেই হলপাড়া থেকে ছাত্রদের প্রতিরোধ শুরু হয়, যার সূত্রপাত ঘটেছিল বিজ্ঞান অনুষদ ও চানখারপুল এলাকা থেকে। এই প্রতিরোধে সক্রিয় ভূমিকা পালন করে দুটি ছাত্র সংগঠন, ছাত্রদল ও ছাত্র শিবির। ইট পার্কে লিখে বসে অনেক ধরনের হয়েছে, ওদের হাতে অনেক অস্ত্র শস্ত্র ছিল ভাই, আমাদের হাতে শুধু ইটের টুকরা ছিল আর বুক ভরা সাহস ছিল। একটা বলবো যেখানে মাইন্ড গেম হয়েছে বিশাল। বারবার ছাত্রলীগ আমাদেরকে হামলা করতে চাচ্ছিল, এর মধ্যে আমরা ইসলাম নগর যখন নিয়ে আসি ওনাদেরকে দাওয়াত দেওয়াতে ওনারা এই ছাত্রলীগরা দৌড়ে পালায় এখান থেকে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবরুদ্ধ হওয়ায় পার্শ্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে ছুটে আসে শিবির ও ছাত্রদলের কর্মীরা। সেদিনকার চানখারপুল এলাকার বিভিন্ন ভিডিও বিশ্লেষণ করলে এর সত্যতা মিলে। ফুটেজ বিশ্লেষণে দেখা যায় নাহিদ আসিফের সাথে ছাত্র শিবির নেতাদের উপস্থিতি। কেন্দ্রের নির্দেশেই চানখারপুলে অবস্থান নিয়েছিলেন বলে জানান ঢাকা মহানগর দক্ষিণের এই শিবির নেতা। 15 তারিখ আমাদের গ্রুপে নির্দেশনা আসে যে শহীদুল্লাহ হলে আমাদের ছাত্র ভাইয়েরা আটকা পড়ছে, দ্রুত উদ্ধার করতে হবে। শহীদুল্লাহ হলের দিকে আমরা দ্রুত অগ্রসর হই। হওয়ার পরে ঢাকা মহানগর পূর্বের বাইরা আসে এবং ছাত্রলীগকে এখানে হামলা করতে চায়। ছাত্রলীগকে ঢাকা মহানগর পূর্বের বাইরা আমরা স্টাম্প সহ নিয়ে আসি। ঢাকা মহানগর পূর্বের বাইরা তাদেরকে ঢাকা মেডিকেলের দিকে দাওয়া করে এবং কি তাদেরকে এখান থেকে প্রতিহত করে। জুলাই নিয়ে লেখা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার মাতৃভূমি অথবা মৃত্যু বইতেও উঠে আসে ছাত্রদল ও শিবিরের প্রতিরোধের ঘটনা। শিবির নেতা সাদিক কাইমের সাহায্যের জন্য যোগাযোগ করে তৎকালীন সমন্বয়ক আসিফ মাহমুদ। ছাত্রলীগের সন্ত্রাসীরা যখন আমাদের ভাই বোনদেরকে মেরে রক্তাক্ত করেছিল, তখন আমরা সিদ্ধান্ত নিলাম এই ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস ছাড়া করব। এবং তখনই আমি আসিফ মাহমুদকে ফোন দিই, একই সাথে হাসনাত এবং মাহফুজ আলমের সাথে আমার কথা হয়। তখন তারা বুয়েটের ক্যাম্পাসে ছিল। আমি তাদেরকে প্রস্তাব দিই আমরা সন্ধ্যার দিকে চাঙ্কারপুলে একত্রিত হব এবং যত লোক লাগে সেটা আমরা ম্যানেজ করব। এবং এই চাঙ্কারপুলে একত্রিত হয়ে সায়েন্সের 3টা হলকে সেন্টার করে আমরা ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে ক্যাম্পাস ছাড়া করব। একই সময় আসিফ মাহমুদের পক্ষ থেকে যোগাযোগ করা হয় ছাত্রদল নেতা মাসুম বিল্লার সাথে। 15 তারিখ সন্ধ্যায় ধারণ করা শহীদুল্লাহ হলের সামনের এই ভিডিওতে দেখা যায় নেতাকর্মীদের ঘিরে স্লোগান দিচ্ছেন ঢাবি ছাত্রদলের এই নেতা। তার নেতৃত্বেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান হল ও চানখারপুলে জড়ো হয় ছাত্রদলের কর্মীরা। আসিফ মাহমুদ আমাকে বলতেছে যে আপনাদের কাছে কিছু আছে, আবার জিজ্ঞাসা করছে। কিন্তু সে একবার, আমি ওই যে পুরানো দিনে কথা বলতে গিয়ে বললাম না তখন, একবার কিন্তু তখন বলছে, আমি তখন তাকে উত্তর দিই। এখানে যখন আবার বলছে একদম সবার সাথে বলছে আর কি, সবার সামনে, যে আপনাদের কাছে কিছু আছে। এখানে তো ভাই মিডিয়া আর অনেক সবাই আছে উপস্থিত। আমি তাকে শুধু একটা কথা স্পষ্ট বলছি, আমার মনে আছে যে আমাদের অনেকগুলো বডি আছে, এত কিছু লাগে না, আমাদের এত কিছু লাগে না। এই কথাটা বলছি, বলার পরে দেখলাম যে আসিফও জীবিত। একটাই কথা, প্লিজ কেউ কাউকে ছেড়ে দেন না, আমরা লড়াই জিতবো, কোনো সন্দেহ নাই, আজকেই আমরা জিতবো। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আরেক নেতা আবিদুল ইসলাম খানের বক্তব্যে উঠে আসে পুরো জুলাই আগস্ট জুড়ে ছাত্রদলের সক্রিয় থাকার কথা। যেখানে বিক্ষোভটা হবে, যেখানে আন্দোলনটা হবে, তার থেকে একটু নিরাপদ দূরত্বে আমরা অবস্থান করব। কারণ আমরা যারা সিনিয়র আছি, আমাদেরকে ম্যাক্সিমাম ক্যাম্পাসের সাংবাদিক এবং আইন শৃঙ্খলা বাহিনী এবং ছাত্রলীগের যারা ছিল এরা আমাদেরকে চেনে। তো আমাদেরকে দিয়ে আন্দোলনটাকে নষ্ট করে দেওয়ার একটা সম্ভাবনা আছে, যার ফলশ্রুতিতে প্রথম দিনে আমাদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে জুনিয়ররা আন্দোলনের ভিতরে থাকবে, জেনারেলাইজেশন হবে, সাধারণ শিক্ষার্থীদের সাথে মিশে যাবে, আমরা নিরাপদ দূরত্ব অবস্থানে থাকব। এই হামলার জেরেই নেপথ্য থেকে সামনে চলে আসে শিবির ও ছাত্রদল। এর কিছুদিন পর কোটা সংস্কার আন্দোলনের প্রথম সারির নেতারা গ্রেপ্তার হলে আন্দোলনকে বাঁচিয়ে রাখে মূলত ছাত্র সংগঠনগুলোই। জওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। অতিবৃষ্টিতে বগুড়ার ঢাকা রংপুর মহাসড়কের বনানী এলাকায় সড়কের উপরে 3টি বিদ্যুতের খুঁটি পড়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে যান চলাচল। এই ঘটনায় বগুড়ার বেশিরভাগ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে বগুড়ার বনানী এলাকা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রাজীব সেলিম। রাজীব, জানাবেন বিদ্যুতের খুঁটিগুলো অপসারণ করা হয়েছে কিনা, বিদ্যুৎ সংযোগ কখন নাগাদ স্বাভাবিক হতে পারে? হ্যাঁ শাফিন, বনানী এলাকায় যে বিদ্যুতের খুঁটিগুলো পড়ে গেছে সেই বিদ্যুতের খুঁটি এবং তার অপসারণ করা হয়েছে। এর মধ্যে যান চলাচল স্বাভাবিক হয়েছে। সকাল 7টা থেকে 10টা পর্যন্ত যান চলাচল ব্যাহত হয় এবং 10টার পরপরই সেখানে বিদ্যুতের যে লাইনম্যান সহ লাইন যারা ঠিকঠাক করেন তাদের একটি দল আসেন এবং সেই যান চলাচল স্বাভাবিক করেন। এবং এগুলো যে সারি, সেই সারির সবগুলো খুঁটিতেই আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে, সবগুলো খুঁটিতেই তাদের কাজ করতে হবে, যে কারণে কয়েকদিন সময় লেগে যাবে এই বিদ্যুৎ সচল হতে। তবে বিদ্যুৎ সংশ্লিষ্টরা বলছেন যে এই লাইন সংযোগ দেওয়ার জন্য, এই সংযোগ ঠিকঠাক করার জন্য খুব দ্রুত তাদের আরেকটি দল আসছেন এবং বিকল্প পদ্ধতিতে এই সংযোগ দেওয়া হবে। সেই সাথে বগুড়ায় আরেকটি ঘটনা ঘটেছে ভোরের দিকে, সেটি হচ্ছে ফুলতলা এলাকায় একটি মাটির বাড়ির দেয়াল চাপায় দেয়াল ধসে একজন মৃত্যুবরণ করেছেন। সেটি আমি একটু দেখাই। আমার পেছনে যে জায়গাটি রয়েছে
ঠিক সেই জায়গাটিতে একটি মাটির ঘর ছিল। এই ঘরে অতি বৃষ্টির কারণে মাটির দেয়াল ধসে যায় এবং কিবরিয়া নামের একজন ইলেকট্রিক মিস্ত্রি এখানে থাকতেন, তিনি দেয়াল চাপায় মৃত্যুবরণ করেন। তার পরিবারের কেউ এখানে ছিলেন না, তার পরিবারের সবাই রাজশাহীতে, তার বাড়ি রাজশাহীতে, কিন্তু দীর্ঘদিন তিনি এখানে থাকতেন এবং এই এলাকায় খুব ভালো ইলেকট্রিক মিস্ত্রি হিসেবে পরিচিত ছিলেন। এবং আজকে ঠিক রাত 3টা থেকে 9টা পর্যন্ত যে ব্যাপক বৃষ্টিপাত হয়, বৃষ্টিপাতের পরিমাণ ছিল 98.2 মিলিমিটার। এই বৃষ্টিপাতের কারণে আসলে মাটি নরম হয়ে দেয়াল ধসে পড়ে এবং তিনি এখানে মাটি চাপা পড়ে মৃত্যুবরণ করেন। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছিলেন যে এখানে একটি শব্দ হয় এবং শব্দের পরপরই তারা এখানে এসে দেখেন যে বাড়িটি একেবারে দেয়াল সহ ছাদ সহ ধসে পড়েছে এবং তারা দ্রুত তাকে বের করার চেষ্টা করেন এবং বের করার পর ফায়ার সার্ভিসকে ফোন দিলে ফায়ার সার্ভিস এসে সেই মরদেহ নিয়ে যায়। এবং আমরা পুলিশের সাথে কথা বলেছি, পুলিশ বলছেন যে তাদের পরিবারের লোক আসলে এবং এই আইনি যে প্রক্রিয়া রয়েছে, আইনি প্রক্রিয়া শেষে তার এই মরদেহ দেয়া হবে আত্মীয় স্বজনের কাছে। আর বৈদ্যুতিক খুঁটির বিষয়ে যেটি জানতে চাচ্ছিলেন যে আসলে এই স্বাভাবিক হবে কতক্ষণ নাগাদ, এটি 2-3 দিন সময় লেগে যাবে এবং এখন পর্যন্ত সকাল থেকে এখন পর্যন্ত বগুড়া শহরের দক্ষিণ অংশ অর্থাৎ বনানী সিলিমপুর এলাকা যেটি, সেই এলাকার প্রচুর বাড়িঘর আসলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে এখন পর্যন্ত। আর এই যে ভারী বৃষ্টিপাতের কারণে আসলে বগুড়াবাসী বিভিন্নভাবেই পোহাচ্ছেন। এখানে আমরা ঠিক এই জায়গাটিতে, ফুলতলার এই জায়গাটিতে আসতে আমরা দেখেছি যে জলাবদ্ধতার চরম দুর্ভোগ পোহাচ্ছেন বগুড়াবাসী। আমরা এখানে আসতেই হাঁটু পানি পেরিয়ে, এখানে জলাবদ্ধতা পেরিয়ে ঠিক এই ফুলতলার এই মাটির বাড়ি ধসের যে ঘটনা, ঠিক এই জায়গাটিতে এসে পৌঁছেছে। এই ছিল আমার কাছে বগুড়া বৃষ্টিপাতের কারণে বিভিন্ন রকম সমস্যা এবং দুর্ভোগ নিয়ে বিস্তারিত তথ্য। সহকর্মী রাজীব সেলিম জানাচ্ছিলেন বগুড়া থেকে। নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমা ছুঁয়েছে। এতে নীলফামারী, লালমনিরহাট ও রংপুরে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সংখ্যা তৈরি হয়। এ নিয়ে আরও জানাতে নীলফামারীর ডালিয়া পয়েন্ট থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আমিরুল বাপ্পি। বাপ্পি, তিস্তার পানি বৃদ্ধির বিষয়ে পানি উন্নয়ন বোর্ড কি বলছে? বন্যার কোনো শঙ্কা আছে কিনা জানাবেন। শাফিন, পানি উন্নয়ন বোর্ড বলছে যে আজ মধ্যরাত থেকে যে পানি বৃদ্ধি শুরু হয়েছে সেটি অব্যাহত থাকবে আজ রাত পর্যন্ত। অর্থাৎ যেহেতু ইতোমধ্যেই পানি বিপদসীমা ছুঁয়েছে এবং রাত পর্যন্ত বৃদ্ধি পেতে থাকলে সেটি বিপদসীমা পার হয়ে উপরে উঠে যাবে বলে আমাদেরকে জানানো হয়েছে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে। এবং এটি যদি হয় তাহলে অবশ্যই নীলফামারী, লালমনিরহাট এবং রংপুরের যে নিম্নাঞ্চলগুলো আছে তিস্তা তীরবর্তী, এই তীরবর্তী অঞ্চলগুলোতে সাময়িক বন্যার একটা আশঙ্কা অবশ্যই আছে। যদিও এখনও পর্যন্ত যে অঞ্চলগুলোতে বন্যা দেখা দেয়, নিম্নাঞ্চলগুলো, সেগুলোতে এখনও পানি প্রবেশ করেনি, তবে সেই আশঙ্কাটা এখনও থেকেই গেছে। আজ গতকালকে পানি বিপদসীমার অনেক নিচে থাকলেও আজ সকাল 6টায় বিপদসীমার 2 সেন্টিমিটার নিচে এবং সকাল 9টায় তা বিপদসীমা ছুঁয়েছে। এবং যেহেতু এখন 12টা আরও একটু পার হয়ে গেছে, প্রায় 12:30 বাজে, এখন আরও একটু পানি বেড়েছে বলে আমরা আসলে খালি চোখেই দেখতে পাচ্ছি। এবং আবহাওয়া অধিদপ্তর যেটি বলছে যে বৃষ্টিপাত অব্যাহত থাকবে আরও 2 থেকে 3 দিন। অর্থাৎ এইরকম একই ধরনের বৃষ্টিপাত যে তিস্তা নদীর যে উজান আছে ভারতের যে অংশ, সেই অংশে অতিরিক্ত বৃষ্টিপাতের ফলেই মূলত এই যে উজান থেকে অনেক বেশি পানির তোর নেমে আসে এবং যার ফলে এই তিস্তা নদীতে পানি বৃদ্ধি ঘটে। এবং আমরা দেখেছি যে তিস্তা ব্যারেজের সবকটি গেট ইতিমধ্যে খুলে দেওয়া হয়েছে। এবং এইভাবে যদি আজকে রাত পর্যন্ত যদি পানি বৃদ্ধি অব্যাহত থাকে তাহলে যে তীরবর্তী যে অঞ্চলগুলো আছে সেগুলোতে মোটামুটি মাঝারি মানের একটা বন্যার আশঙ্কা আমরা করছি আমাদের পূর্ব অভিজ্ঞতা থেকে। এবং এটা বলা যায় যে তিস্তা পারের মানুষেরা আগামী কিছুদিন, অর্থাৎ বর্ষা যতদিন থাকবে, এই বন্যার যে আশঙ্কা যতদিন থাকবে ততদিন তাদের এই ভোগান্তিটা রয়েছে। তবে আগামী 2 দিন আরও পানি স্থিতিশীল থেকে তারপরে নেমে যাওয়ার পূর্বাভাস দিয়েছে এখানকার পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। তো শাফিন, এই ছিল আমার কাছে তিস্তার ডালিয়া পয়েন্ট থেকে সবশেষ অবস্থা। নীলফামারী থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আমিরুল বাপ্পি। নির্বাচন কমিশন কার্যালয়ে গেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির একটি প্রতিনিধি দল। সেখানে আছেন সহকর্মী মিয়া আমিরুল, যুক্ত হব তার সাথে। আমিরুল, আজ কি কারণে ইসিতে এনসিপির প্রতিনিধি দল গিয়েছে জানাবেন আমাদেরকে।
শাপিন, আপনি জেনে থাকবেন যে রাজনৈতিক দলের যে নিবন্ধনের কার্যক্রম চলছে, এরই মধ্যে আমরা দেখেছিলাম যে প্রায় বলা চলে 150টির মতো দল তারা কিন্তু নিবন্ধনের জন্য আবেদন করেছে। এরই অংশ হিসেবে আমরা দেখেছিলাম যে গণ-অভ্যুত্থান থেকে উঠে আসা রাজনৈতিক দল এনসিপি তারাও কিন্তু নির্বাচন কমিশন আবেদন করেছিল। তবে আবেদনের যে শেষ দিনটি ছিল জুনের শেষের দিকে, সেই তার পরবর্তীতে কিন্তু কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে আপনি জেনে থাকবেন যে আবেদন সংক্রান্ত যে প্রয়োজনীয় কাগজপত্রর যে একটি বিষয় থাকে সেটি কিন্তু পর্যাপ্ত ছিল না। বেশ কিছু দলেরই আমরা দেখেছিলাম, এরই মধ্যে এনসিপিও ছিল, তাদের কাগজপত্রের জন্য পরবর্তীতে কমিশনের পক্ষ থেকে 15 দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে, যার আজকে শেষ দিন। তারই অংশ হিসেবে মূলত আজকে এনসিপির যে প্রতিনিধি দল তারা কিন্তু এসেছেন। আমরা দেখেছিলাম যে 4 সদস্যের এই প্রতিনিধি দলে রয়েছেন কিন্তু মুখ্য সমন্বয়ক, দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, সেই সাথে আমরা দেখেছিলাম হাসনাত আবদুল্লাহ সহ আরও 2 জন কিন্তু তারা এখানটায় উপস্থিত হয়েছেন। আমরা এরপরেই আমরা যেমনটি দেখেছিলাম যে তারা কিন্তু এই মুহূর্তে প্রধান নির্বাচন কমিশনারের সাথে তারা সাক্ষাৎ করছেন। আপনি হয়তোবা জেনে থাকবেন যে দলটির পক্ষ থেকে কিন্তু এখন পর্যন্ত তাদের যে প্রতীক বরাদ্দ, সেই সাথে আরও বেশ কিছু জটিলতা কিন্তু রয়ে গেছে বলা চলে, এবং তারা কিন্তু বারে বারে প্রধান নির্বাচন কমিশনারের সাথে এবং সেই সাথে আনুষঙ্গিক যে কর্মকর্তারা রয়েছে সচিবের সাথে তারা কিন্তু দেখা করেছেন বিভিন্ন সময়ে। আজকেও কিন্তু আমরা দেখেছিলাম যে তারা প্রধান নির্বাচন কমিশনারের সাথে দেখা করেছেন, এবং আপনি জেনে থাকবেন যে কিছুদিন আগেই কিন্তু আমরা দেখেছিলাম দলটির একটি প্রতিনিধি দল তারা কিন্তু প্রধান নির্বাচন কমিশনের সাথে দেখা করে তারা কিন্তু প্রবাসী ভোট এবং নির্বাচন, আগামী নির্বাচনের ক্ষেত্রে যে এআই প্রযুক্তির যে ব্যবহারের বিষয়টি তারা কিন্তু কমিশনের কাছে তারা সচেতন থাকার জন্য তারা বলেছেন। এবং আজকের যে বৈঠকটি চলছে, আপনি মোটামুটি বলা ছিল, নিশ্চিত বলা যেতেই পারে যে আজকে যেহেতু দল নিবন্ধনের আবেদনের শেষ দিন, এবং বর্তমানে দলটির পক্ষ থেকে যেহেতু আমরা দেখেছিলাম যে তারা দেশব্যাপী তাদের যে জুলাই পদযাত্রা তারা করেছেন, বলা চলে একেবারে শেষ পথে এসে আগামীর নির্বাচনকে ঘিরে তাদের যে নিবন্ধনের প্রক্রিয়া সেটি বলা চলে চূড়ান্ত করার জন্য তারা এসেছেন, এমনটি ধারণা করা যেতে পারে। এবং বৈঠক পরবর্তী আপডেট আপনাকে জানাবো। শাপিন, এই ছিল আমার কাছে এখনকার সর্বশেষ। নির্বাচন কমিশনে গিয়েছে এনসিপির প্রতিনিধি দল, এ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন মিয়া আমিরুল। জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে সিলেট জেলা প্রশাসনের আয়োজনে আমার চোখে জুলাই বিপ্লব শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে, যেখানে স্থান পেয়েছে জুলাই অভ্যুত্থানের ঐতিহাসিক ছবিগুলো। এদিকে বগুড়া প্রেস ক্লাবের আয়োজনে 3 দিনব্যাপী আলোক ও ভিডিও চিত্র প্রদর্শনী প্রতিযোগিতা শুরু হয়েছে। সেখানে রয়েছেন সহকর্মী মাজিদুর রহমান। কিন্তু শুরুতেই যাব সিলেটে প্রেস ক্লাব, সিলেটের কিনব্রিজ এলাকায় রয়েছেন গুলজার আহমেদ। গুলজার, জানাবেন যে জুলাই অভ্যুত্থানের ঐতিহাসিক ছবিগুলো থেকে মানুষ কি বার্তা পাচ্ছে? দেখুন, আসলে যে গণ অভ্যুত্থান দিবস যেটি হচ্ছে অর্থাৎ 5 আগস্টকে কেন্দ্র করে ইতিমধ্যে সিলেট জেলা প্রশাসন এবং সিলেট জেলা পরিষদের যৌথ আয়োজনে শহরের যে গুরুত্বপূর্ণ সড়ক যেগুলো আছে সেখানে জুলাই বিপ্লবের যে স্মৃতিগুলো আছে অর্থাৎ ভিজুয়াল করিডোর স্মৃতির পথ হিসেবে তারা এটি করেছেন। আমরা এই মুহূর্তে রয়েছি নগরীর কিনব্রিজ এলাকায়। এখানে মূলত পুরো কিনব্রিজ জুড়ে জুলাই আন্দোলনে যে সকল ঘটনাগুলো ঘটেছে এবং আহত, নিহত এবং ঐতিহাসিক যে আন্দোলনগুলো আছে সেই আন্দোলনের স্মৃতিগুলো, যে ছবিগুলো আছে সেই ছবিগুলোই মূলত এখানে রাখা হয়েছে, যেখানে জনসাধারণ অর্থাৎ পুরো সিলেটের মানুষজন প্রবেশদ্বারে যখন প্রবেশ করেন তখন মূলত এই যে জুলাই আন্দোলনের যে ইতিহাস, প্রকৃত ইতিহাস যেটি, সেটি তুলে ধরার জন্যই মূলত সিলেটের জেলা প্রশাসনের পক্ষ থেকে এমন আয়োজন করা হয়েছে। এবং এই আয়োজন কেবলমাত্র এই কিনব্রিজ এলাকা নয়, নগরীর যে সকল গুরুত্বপূর্ণ সড়কগুলো আছে, বিশেষ করে জেলা প্রশাসন, জেলা পরিষদ, বিভিন্ন ধরনের সাংস্কৃতিক মঞ্চ, অডিটোরিয়াম এবং ভিআইপি সড়ক যেগুলো আছে প্রত্যেকটাতেই কিন্তু এরকম বিশেষ করে ভিজুয়াল যে করিডোর অর্থাৎ স্মৃতির পথ হিসেবে তারা আখ্যায়িত করেছেন, এগুলো দেওয়া হয়েছে। এবং এই আয়োজন শুরু হয়েছে মূলত 30 জুলাই থেকে, যেটি চলবে 5 আগস্ট পর্যন্ত। এর বাইরেও নানা আলোকচিত্রী প্রদর্শনী, বিশেষ করে শিল্পকলা একাডেমি, কবি নজরুল এডিটোরিয়াম সহ বিভিন্ন যে অফিসগুলো আছে সেখানে কিন্তু এই ধরনের ছবি রাখা হয়েছে। আমরা দেখেছি জুলাই আন্দোলনের যে সকল গুরুত্বপূর্ণ মোমেন্টগুলো অর্থাৎ স্মৃতিগুলো ধরে রাখা হয়েছে, বিশেষ করে যারা নিহত হয়েছেন। আমরা সিলেটের প্রেক্ষাপটে যদি বলি, সাংবাদিক শহীদ আবু তাহের মোহাম্মদ তুরাব সহ ঢাকার রাজপথে যারা আন্দোলনে ছিলেন এবং যে সকল সাধারণ মানুষের অংশগ্রহণের যে অভ্যুত্থানের সৃষ্টি হয়েছিল সেই অভ্যুত্থানকে স্মরণ করতেই মূলত এই আয়োজন। তো এই আয়োজন চলবে আগামী 5 আগস্ট পর্যন্ত। সিলেটের জেলা প্রশাসনের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ সব জায়গাতেই মূলত এই আয়োজন চলছে। এবং এ থেকে সাধারণ মানুষ যেটি বলছেন যে যারা আসলে জুলাই
আন্দোলন দেখেছেন বা জুলাই অভ্যুত্থানকে ফিল করেন সে সকল মানুষদেরকে পুনরায় তাদের মনের ভেতরে যে জাগ্রত করা, যে দেশের পক্ষে, গণতন্ত্রের পক্ষে, সাধারণ মানুষের পক্ষে কথা বলা মানুষদেরকে দেখানোর জন্য মূলত সিলেটের জেলা প্রশাসনের এই আয়োজন আছে। তো এই হচ্ছে আমার কাছে জুলাই বিপ্লবের যে অভ্যুত্থান নিয়ে এই 2 দিন ব্যাপী যে আয়োজন সিলেটে তার সর্বশেষ অবস্থা। শাফিন, বগুড়ার প্রেস ক্লাব চত্বরে মাজেদ আছেন। মাজেদ, জানাবেন যে আলোকচিত্র ভিডিও প্রদর্শনী প্রতিযোগিতায় অংশগ্রহণ কেমন হচ্ছে? হ্যাঁ শাফিন, আপনি জানেন যে জুলাই, যে 36 জুলাইকে কেন্দ্র করে আজকে যে 3 দিন ব্যাপী এখানে আলোকচিত্র প্রদর্শনী এবং ভিডিও প্রদর্শনী শুরু হয়েছে, সেটি কিন্তু কিছুক্ষণ আগে জেলা প্রশাসক এখানে উদ্বোধন করেছেন এবং এখানে যারা সাংবাদিকবৃন্দ তারা কিন্তু এখানে আসছেন এবং তারা যে চিত্র প্রদর্শনী সেটা কিন্তু দেখাচ্ছেন বগুড়াতে কীভাবে এখানে আন্দোলন, জুলাইয়ের আন্দোলন, ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করার যে আন্দোলন, সেই আন্দোলনটা কিন্তু বগুড়াতে কীভাবে জমে উঠেছিল এবং কি কি এখানে হয়েছিল সবগুলো আলোকচিত্র কিন্তু এখানে দেওয়ালে এখানে স্থান পেয়েছে। তাছাড়া ভিডিও যে প্রদর্শনী, সেই ভিডিও প্রদর্শনীগুলো কিন্তু এখানে যে মনিটর রয়েছে সেই মনিটরে বারবার দেখানো হচ্ছে। এখানে যেটি বলা হচ্ছে যে এখানে জুলাইয়ের যে আন্দোলন, সেই আন্দোলনটা কিন্তু শুধু বগুড়াতে নয়, সারা বাংলাদেশের মতো কিন্তু বগুড়াতে ছড়িয়ে পড়েছিল আনাচে কানাচে। এখানে যে স্থানগুলো রয়েছে, বিশেষ করে জলশ্বরীতলা, এখানে যে কলোনি মোড়, বিভিন্ন সেউজ গাড়ির থেকে আরম্ভ করে সব জায়গাতেই যে আন্দোলনটা ছড়িয়ে পড়েছিল, সেই ছড়িয়ে পড়া আন্দোলনকে যে চিত্রগুলো, সেই চিত্রগুলো ধারণ করেছে এখানকার সাংবাদিক এবং এখানে আলোকচিত্রীরা, তারা কিন্তু এখানে প্রদর্শন করেছেন এবং এই প্রদর্শনী কিন্তু চলবে আরও 3 দিন ধরে এবং এই প্রদর্শনী এখানে প্রায় 20 জন আলোকচিত্রী এখানে কিন্তু তারা এখানে প্রদর্শনীতে স্থান করে নিয়েছেন এবং এখানে ভিডিও যে জার্নালিস্ট তারাও কিন্তু এখানে প্রায় 10 থেকে 12 জন করেছে এবং আজকেও অনেকেই কিন্তু তারা এখানে ছবি জমা দিবেন এবং তারা কিন্তু এই ছবি প্রদর্শনীতে অংশগ্রহণ করবেন। আর এখানে জেলা প্রশাসক যেটি বলেছেন সেটি হলো যারা এখানে প্রায় 18 জন নিহত হয়েছেন বগুড়াতে এবং 2 জনের পরিচয় এখনও পাওয়া যায়নি এবং আহত প্রায় 5 শতাধিক, সে আহত এবং নিহতদের যারা যে অবস্থায় রয়েছে তাদেরকে অবস্থা উন্নতি করার ব্যাপারে তারা কিন্তু এখানে কাজ করবেন এবং তারা কিন্তু যে নিহত ব্যক্তিদের যারা এখনও যারা সহযোগিতা পাননি এবং আহতরা যে সহযোগিতা পাননি, সে সহযোগিতা, চিকিৎসা ব্যাপার সবগুলো কিন্তু জেলা প্রশাসন থেকে এখানে দেখভাল করা হচ্ছে এবং যারা পায়নি তাদেরকে কিন্তু তারা সহযোগিতা করবে বলে এখানে যে জেলা প্রশাসক তিনি আশ্বাস দিয়েছেন। আর এই প্রদর্শনীর মধ্যে যে বগুড়া প্রেস ক্লাব তারা বলছে যে প্রতি বছরই তারা এরকম তারা প্রদর্শনী করবেন এবং জুলাইকে তারা ধারণ করেন এবং জুলাইকে কেন্দ্র করেই যে আন্দোলন, যে ফ্যাসিস্ট সরকারের পতন, তারা কিন্তু এটা স্মরণ করবে এবং প্রতি বছরই কিন্তু এরকম আয়োজন করবে, এরকম কিন্তু প্রেস ক্লাবের তরফ থেকে বলা হয়েছে। তো শাফিন, এই ছিল আমার কাছে যে বগুড়ার প্রেস ক্লাবের উদ্যোগে যে আলোকচিত্র প্রদর্শন তার সর্বশেষ। জুলাইয়ের আলোকচিত্র প্রদর্শনী নিয়ে জানাতে বগুড়া থেকে মাজিদুর রহমান, এর আগে সিলেট থেকে গুলজার আহমেদ যুক্ত হয়েছিলেন। ট্রাম্পের শুল্ক আরোপ বাংলাদেশের পোশাক খাতে নতুন সম্ভাবনা হতে পারে। এরই মধ্যে প্রতিযোগী দেশ চীন থেকে সরে অনেক ক্রেতা অর্ডার দিচ্ছেন বাংলাদেশে, যা আগামীতে আরও বাড়বে। এই সুযোগ কাজে লাগালে দেশের রপ্তানি আয় 10 থেকে 20 বিলিয়ন ডলার পর্যন্ত বাড়ানো সম্ভব, এমন দাবি চট্টগ্রামের পোশাক শিল্প খাতের ব্যবসায়ীদের। হোসাইন জিয়াদের প্রতিবেদন। গেল অর্থবছরে দেশের মোট পোশাক রপ্তানি 39 বিলিয়ন মার্কিন ডলার, যার মধ্যে 7.5 বিলিয়ন হয়েছে যুক্তরাষ্ট্রে। অর্থাৎ দেশের পোশাক রপ্তানির প্রায় 15%-এরই গন্তব্য আমেরিকার বাজার। সম্প্রতি ট্রাম্পের শুল্ক আরোপে যখন টালমাটাল বৈশ্বিক বাজার, তখন এ খাতে উল্টো অপার সম্ভাবনা দেখছেন দেশের পোশাক খাতের ব্যবসায়ীরা। পোশাক শিল্প মালিকরা বলছেন, বাংলাদেশের প্রধান 2 প্রতিযোগী চীনের উপর 30% ও ভারতের উপর 25% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র, যেখানে বাংলাদেশের উপর হয়েছে 20%। এই অবস্থায় বৈশ্বিক সাপ্লাই চেইনে নতুন মোড় নেওয়ার সম্ভাবনায় দেশের পোশাক শিল্পের বহুমুখী রপ্তানি বাড়ার সম্ভাবনা দেখছেন শিল্প মালিকরা। একদিকে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি যেমন বাড়বে, তেমনি চীন ও ভারতের অনেক ক্রেতারা হবে বাংলাদেশমুখী। এরই মধ্যে অনেক ক্রেতা বাংলাদেশে যোগাযোগ করে অর্ডার দিতে শুরু করেছে বলেও জানান পোশাক খাত সংশ্লিষ্টরা। বিজিএমই এর সমীক্ষা অনুযায়ী বিভিন্ন গার্মেন্টসের মালিকদের সাথে কথা বলে আমরা দেখছি চায়নার অনেক অর্ডার আসতেছে এফওসি ভিত্তিতে। তো এফওসিটাকে যদি ওপেন করে দেওয়া হয়, কোনো ব্যারিয়ার না দিয়ে, কারণ এটার সাথে তো আমার ব্যাক টু ব্যাক করতে হচ্ছে না, আমার কোনো আপনার কোনো এলসির কোনো ইনভলভমেন্ট থাকছে না,
তাহলে কিন্তু আমি সহজভাবে আমার অর্ডারগুলো নিতে পারছি। তো সেক্ষেত্রে কিন্তু আমরা এই সুযোগগুলো যদি কাজে লাগাই তাহলে আলহামদুলিল্লাহ আমাদের অনেকাংশে আমরা এগিয়ে যাব। শিল্প মালিকরা বলছেন এমন সুযোগ সব সময় আসে না, তাই বৈশ্বিক ক্রেতাদের সাথে আলাপ করে ক্রেতা আকর্ষণের মোক্ষম সুযোগ এখনই। নতুন করে ক্রয় আদেশ বাড়লে বন্ধ পোশাক কারখানা চালুর পাশাপাশি কর্মসংস্থান তৈরিরও সম্ভাবনা বাড়বে। টেরিফ, শুল্ক, বিভিন্ন বাধা, বিভিন্ন ধরনের যে আমাদের সমস্যা, এই সমস্যাগুলি যদি সমাধান করে সরকার আমাদের পাশে দাঁড়ায়, আমরা যদি আগের মতো সেই উদ্যম নিয়ে কাজ করি, এই টেরিফের স্ট্রাকচার যেটা হলো সেটাতে আমরা লাভবান হতে পারবো বলে আমার বিশ্বাস। এক্সপোর্ট করার যে একটা পুরো সময় থাকে, এই সময়টা আমাদের অনেক বেশি, ভিয়েতনামের তুলনায় করতে গেলে অনেকটা দ্বিগুণ। এই দ্বিগুণটাকে কমিয়ে আনতে পারা এবং অন্যান্য বাধা বিপত্তিগুলি যদি আমরা সরাতে পারি, সরকার যদি বিভিন্ন নীতিগত সহায়তা আমাদেরকে দেয়, তাহলে হয়তো আমরা এই সুযোগটা গ্রহণ করতে পারবো এবং এটা রাইট টাইম টু অ্যাড্রেস দি প্রবলেম। তবে চ্যালেঞ্জও কম নয়। বাংলাদেশের উপর আরোপিত 20% শুল্কের ভার কমাতে দামও কমানোর দাবি তুলবে আন্তর্জাতিক ক্রেতারা। এই অবস্থায় বৈশ্বিক পোশাকের বাজারে শক্ত অবস্থান তৈরি করতে দ্রুত ব্যবসায়ীদের সাথে সরকারের আলোচনা ও নীতি নির্ধারণের দাবি বিজিএমইএ নেতাদের। কোয়ালিটি বলেন, প্রোডাক্টিভিটি বলেন, আপনার টেকনোলজি বলেন, যে জায়গায় বাংলাদেশ আসছে সেটা বাংলাদেশ 1 নম্বর। সমসাময়িক যে সমস্যাগুলো আছে অভ্যন্তরীণ, এগুলোকে যদি আরও বেশিভাবে যদি আমরা যদি অ্যাড্রেস করতে পারি এবং পলিসিগতভাবে আমরা যদি সাপোর্ট পাই, তাহলে বাংলাদেশে এই গার্মেন্টস শিল্পের প্রবৃদ্ধি বাড়ার সম্ভাবনা শতভাগ। গেল অর্থ বছরে বাংলাদেশের মোট রপ্তানি আয় $48 বিলিয়ন। উদ্যোক্তারা বলছেন নতুন বাজারের সম্ভাবনা কাজে লাগাতে পারলে রপ্তানি আয় $10 থেকে $20 বিলিয়ন বাড়ানো সম্ভব। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। এখন ঢাকা শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধ মামলায় প্রথম সাক্ষ্য গ্রহণ শুরু, আইনি প্রক্রিয়ায় বিচার নিশ্চিত করবে ট্রাইব্যুনাল। অভ্যুত্থানের বর্ষপূর্তিতে শাহবাগে ছাত্রদলের সমাবেশে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। ইশতেহার ঘোষণায় বিকেলে শহীদ মিনারে এনসিপির সমাবেশ। বিমান দুর্ঘটনার 12 দিন পর খুলছে মাইলস্টোন স্কুল, স্মরণ সভায় অভিভাবক শিক্ষার্থীরা। মঙ্গলবার থেকে ক্লাস শুরু। ভারী বৃষ্টিতে খুঁটি উপড়ে ঢাকা রংপুর মহাসড়কে বগুড়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ। ফুলতলায় মাটির দেয়াল ধসে একজনের মৃত্যু। এবং মার্কিন শুল্ক চাপে পোশাকের ক্রয়াদেশ চীন থেকে সরে আসছে বাংলাদেশে। সুযোগ কাজে লাগাতে নীতি সহায়তা চান ব্যবসায়ীরা। এ ছিল এখন ঢাকায়। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekhon.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।